লেগেছে, যারা আমাদের ভাইদেরকে গুলি করে শহীদ করতে পারে তাদের সাথে আমরা আর কোনো সংলাপে যাব না। আমাদের 16 জুলাই সংলাপের সব রাস্তা বন্ধ হয়ে যায় এবং আমরা ঘোষণা দিই যার খুনিদের সাথে কোনো রকম সংলাপ হবে না, যাদের হাতে আমাদের ভাইদের রক্ত লেগে আছে তাদের সাথে আমাদের আর কোনো সংলাপ হবে না। আমরা চট্টগ্রামে আমরা আজকে 16 জুলাইয়ের কর্মসূচিটা ঘোষণা করেছিলাম 16 শহর। ওয়াসিম একটা স্ট্যাটাস দিয়েছিল, আপনাদের হয়তো মনে আছে, যে চলে আসেন 16 শহর। আমাদের এটা চট্টগ্রামের একটা আইকনিক একটা কথা ছিল, আমরা সবসময় 16 শহর কেন্দ্রিক কর্মসূচিগুলো দিতাম। তো ওয়াসিম আমরা যখন কর্মসূচি ঘোষণা করি চলে আসুন 16 শহর বিকাল 3টায়, তখন আমরা 16 শহরের দিকে আসি। কিন্তু তার আগেই আমরা যখন 15 তারিখ ছাত্রলীগকে বেদম পেটাই, আজকে অনেকেই বলে সুশীলতা দেখায় যে আমরা ছাত্রলীগকে মানি নাই। আমি আজকে এখানে বলতে চাই এই আন্দোলন এত সুশীলতা দিয়ে হয় নাই, এই আন্দোলন এত সুশীল ছিল না। আমরা ছাত্রলীগকে পিড়াইছি যখন আমাদেরকে ছাত্রলীগ পিড়াইছে, এবং সেটার প্রতিশোধের জন্য 16 জুলাই 16 শহর স্টেশনে ছাত্রলীগ অবস্থান নেয় নুরুল আজিম রনির নেতৃত্বে, এবং সশস্ত্রভাবে পিস্তল দেশীয় অস্ত্রশস্ত্র সহ তারা অবস্থান নেয়, এবং আমরা শেষ পর্যন্ত 16 শহরে অবস্থান করতে পারি নাই। আমরা বাধ্য হয়ে মুরাদপুর অবস্থান করেছি আমাদের স্থান পরিবর্তন করে, এবং সেখানেও তারা সশস্ত্রভাবে এসে আমাদেরকে হামলা করে। সেই হামলায় আমাদের সহযোদ্ধা রাজপথের সৈনিক আমাদের ওয়াসিম শহীদ হয়। আমরা প্রথমবারের মতো রাজপথে রক্ত দেখলাম, তখন আমাদের সব ভয় ভীতি যত কনফিউশন ছিল সব আমাদের ভেঙে যায়। আমরা স্পষ্ট হয়ে যাই শেখ হাসিনার সাথে খুনিদের সাথে আর কোনো আপোষ হবে না। আমি যদি খুব ভুল না করে থাকি সেই দিনটি ছিল মঙ্গলবার, এবং সেই দিন নীলক্ষেত সহ আশেপাশের সকল মার্কেট বন্ধ ছিল, যার কারণে সেই দিন আমার পক্ষে সম্ভব হতো না এই নীলক্ষেত থেকে এই ব্যানার বের করে আনা। সেজন্য আমি মিরপুর অবস্থান নিয়েছিলাম আগের দিন আহত অবস্থায়, রক্তমাখা শার্ট এবং প্যান্ট নিয়ে। সেই অবস্থাতে কোনো প্রকার কোনো গোসল বা পরিচ্ছন্ন না হয়েই, বা ওই সময়টি ছিল এমন, আমি মিরপুর 10 নম্বর যে পয়েন্টে যুবলীগের সভাপতি নিখিল এবং তার যে সন্ত্রাসী পেটোয়া বাহিনী তাদের মধ্য দিয়ে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটি নিয়ে আমি মেট্রো রেলে উঠেছিলাম। মেট্রো রেলে ওঠার পরে আশেপাশে দেখলাম অসংখ্য আমাদের বয়সী ভাইরা আছেন, এবং তাদেরকে আমি বুঝতে পারছিলাম না আসলে তারা কারা, এবং আমি ওইখানে ওঠার পরে তারা আমাকে চিনতে পেরেছিল। তো আমি যখন ওই মিরপুর 10-এ পার হই, এটিও বলা দরকার, ওইখানে নিখিলের যে সন্ত্রাসী বাহিনী তাদের মধ্য দিয়ে যাওয়ার সময় আমার বারবার হাতটা কেঁপে উঠছিল, গা শিউরে উঠছিল, যদি তারা আমাকে চিনে ফেলে। তো আমাকে এরকম মেট্রো রেলে ওঠার পরে চিনতে পেরেছিল, এবং আমি ভেবেছিলাম তারা হয়তো ছাত্রলীগের নেতা কর্মী। পরবর্তীতে দেখি আমাদের সাধারণ আন্দোলনকারী, এবং যাদের মৃত্যুর পরিপ্রেক্ষিতে আমরা জুলাইয়ে এই রক্তক্ষয় একটা অনুষ্ঠান আমরা পেলাম, এবং নতুন বাংলাদেশ পেলাম, নতুন লিডারশিপের জায়গায় কিছু তরুণদেরকে পেলাম। এবং এই রাজনৈতিক দল বিএনপি তারা 17 বছর ধরে মাঠের রাজনীতি থেকে শুরু করে যেখানে নানাভাবে তারা জুলুমের শিকার হচ্ছিল, এবং নানাভাবে তারা আসলে তাদের যে কাঙ্ক্ষিত ফলাফল বা তাদের যে ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা, আমি মনে করি যে জনগণের রায় বাস্তবায়ন বা তার থেকেও তাদের যে মূল এজেন্ডা ছিল যে ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা, সেটা পূর্ণ হচ্ছিল না। কিন্তু এই আমাদের সন্তানেদের এবং জুলাইটার শহীদ হলেন, তাদের শহীদ হওয়ার ফলে, এত রক্তক্ষয়ের ফলে তারা সেই সুযোগটা পেল। আমরা আজকে যারা বসে আছি তারা আজকে রাজনৈতিক নেতা হিসেবে আবির্ভূত হয়েছি, আমরা প্রতিনিধি হিসেবে আজকে ইলেকশন করছি, আপনাদের সাথে সভা সমাবেশে কথা বলছি, মানুষ আমাদের সম্মানিত করছে, রাজনৈতিক দলেরা বিভিন্নভাবে লাভবান হচ্ছে। কিন্তু যে মানুষগুলো নিজেদের 2 হাত প্রসারিত করে নিজেদের জীবন উজাড় করে দিল, যে বাবা মায়েরা তাদের সন্তানকে হারালো, তারা আসলে কি পেয়েছে সেটা নিয়ে আমার মনে হয় যে আবার আমাদের কথা বলা উচিত, এই জুলাইতে কথা বলা উচিত। কারণ আমরা জাতি হিসেবে
খুব বেশি মানে পুরনো ইতিহাসকে মনে রাখতে চাই না, আমাদের মধ্যে কৃতজ্ঞতা বোধের জায়গাটুকু নেই। যদি সেটা থাকতো তাহলে আমরা দেখতাম না বিএনপি বা সালাউদ্দিন আহমেদ যারা আছেন বর্তমানে সরকারে, তারা গণভোটের গণরায়কে উপেক্ষা করে তারা নিজেদের মতো করে সংবিধান সংস্কার কমিটিকে প্রণয়ন করার কথা ছিল, সেটা না করে তারা সেটাকে পুরোপুরি পাল্টে নতুন ভাবে একটা প্রাসঙ্গিক জায়গায় চেঞ্জ করে তারা আসলো। এবং এই জায়গা থেকে আমরা মনে করি যে বাংলাদেশে এই আজকের দিনে শহীদ আবু সাইদ থেকে শুরু করে ওয়াসিম এর যে ত্যাগ, সেই জায়গা থেকে বিএনপি বলি আমরা বলে আমাদের বারবার মনে রাখা উচিত কোন ত্যাগের বিনিময়ে আজকের আমরা এই বাংলাদেশ পেয়েছি। দুটা সেশন চলে গেল, সংস্কার পরিষদ গঠন হয়েছিল, 11টা সংস্কার কমিশন গঠন হয়েছিল, তার মধ্যে সংবিধান সংস্কার কমিশনও গঠন হয়েছিল। দুটা সেশন চলে গেল, সংস্কার কমিশন বাদ দিয়ে সংবিধান কমিটি গঠন করা হয়েছে। তারপরে জুলাই সনদের যে বাস্তবায়ন কথা বারবার বলা হচ্ছে, জুলাই সনদ বাস্তবায়ন করতে, তারা বলছে যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে, কিন্তু কোনো লক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। দেশের যে মূল সমস্যা, 1 কোটির উপরে বেকার আছে এই দেশে, তাদের যে বেকার কর্মসংস্থান করা, প্রত্যেকটা অর্থনৈতিক কর্মকাণ্ডকে বৃদ্ধির মাধ্যমে আমাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, ইকোনমিক অ্যাক্টিভিটিকে বাড়ায় তোলা, তার কোনোটাই কিন্তু পার্লামেন্টে আমরা দেখলাম না। পার্লামেন্টে 300 বিধি আর এগিয়ে 71 বিধি এই খালি শুনতেছি, কোনো কাজকর্ম কিন্তু আমরা দেখি নাই, দৃশ্যমান কোনো অ্যাক্টিভিটি কিন্তু আমরা এখন দেখতে পেলাম না। পার্লামেন্টে সুযোগ সুবিধা নিয়ে কথাবার্তা বলতেছে, পর্দা, টয়লেট টিস্যু এইগুলা নিয়ে, এগুলো কি পার্লামেন্টে কি ওই জন্য পাঠানো হয়েছে? দেশের যে মূল সমস্যাতে একটা তো হাত দেওয়া হয়নি। 11টা সংস্কার কমিশনের একটাও সংস্কার কমিশন শুরু হয়নি এখন পর্যন্ত, কোনোদিন হবে বলে আমার মনে হচ্ছে না। এই জুলাই সনদ বলা হচ্ছে এইটা সবাই এগ্রিমেন্ট করে সই করে কিন্তু পার্লামেন্টে গেছে, কিন্তু কোনো রকম এর কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। আমাদের শহীদদের কিন্তু জীবাত্ম উৎসর্গ করা হয়েছে এই কারণে, এই সংস্কার করে একটা নতুন বাংলাদেশ গঠন করতে হবে, সেটার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না।